স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুফা। নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে মূলত বিসিবিতে তদন্তে এসেছে দুর্নীতি দমন কমিশন। সাবেক বোর্ড পরিচালকদের দুর্নীতি, অবকাঠামোগত উন্নয়নে আর্থিক অনিয়ম, বিপিএল এর টিকিট বিক্রিতে অনিয়ম সহ নানান অসঙ্গতির তদন্ত করতে বিসিবিতে অভিযান পরিচালনা করছেন দুদকের ৩ সদস্য। মিরপুরে আছেন সহকর্মী মামুনুর রশিদ। সবশেষ তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, বিসিবিতে অভিযানে কি জানা গেল, সবশেষ তথ্য কি আছে আপনার কাছে আমাদের জানাবেন। লম্বা সময় ধরে কিন্তু যে ৩ জন দুদকের সদস্য এসেছেন তারা সিইওর সাথে মিটিং করছেন। প্রায় ৪৫ মিনিটের বেশি সময় ধরে তারা বিসিবিতে আছেন এবং সেখানে কথা বলছেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনের সাথে। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে বিভিন্ন ধরনের কাগজাদি তারা আসলে ঘেঁটে দেখছেন যে আসলে আগের টার্মে বিসিবির যে সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন এবং তার অধীনে যে কর্মকর্তারা ছিলেন, বিশেষ করে মৌলিক গঙ্গদের কথা বলা হয়, তাদের আসলে কী ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি পাওয়া যায় সেই বিষয়গুলো তারা দেখছেন। তবে একটা বিষয় স্পেসিফিকলি তারা জোর দিচ্ছেন, সেটা হচ্ছে যে বিসিবির বিভিন্ন ধরনের যে টুর্নামেন্ট আয়োজন হয় সেই টুর্নামেন্টগুলোতে টিকিটের যে একটা কালোবাজারের সংবাদ আমরা প্রতিনিয়ত দেখতে পাই, সেই বিষয়টাতে তারা বেশি জোর দিচ্ছেন এবং টিকিট কেনা বেচাতে কী পরিমাণ আর্থিক দুর্নীতি হয়েছে আগের টার্মগুলোতে সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখেন। সেটা হতে পারে বিপিএল বা অন্য কোনো বড় টুর্নামেন্ট, আন্তর্জাতিক সিরিজ, সব কিছু মিলে সেই বিষয়টাতে বেশি জোর দিচ্ছেন। তবে এছাড়াও বিসিবিতে নাজমুল হাসান পাপন আমলে যারা পরিচালক ছিলেন বা নাজমুল হাসান পাপন নিজেও কোনো আর্থিক দুর্নীতির সাথে সংযুক্ত কিনা বা তার আমলে যে পরিচালকরা ছিলেন তারা কোনো ধরনের আর্থিক দুর্নীতি করেছেন কিনা, কারণ বিসিবিতে অনেক ধরনের অবকাঠামোগত উন্নতি হয়ে থাকে, সেগুলোর জন্য একটা বাজেট থাকে, সেই বাজেটে নয়ছয় হয়েছে কিনা বা সেই টাকাগুলোকেও নিজেদের কাজে লাগিয়েছে কিনা ব্যক্তিগত কাজে, বা অন্যান্য পরিচালকদের বিদেশ ভ্রমণে অনেক সময় অনেক ধরনের বাজেট থাকে বিসিবি থেকে, অন্যায় বহির্ভূতভাবে কেউ বিদেশ সফর করেছেন কিনা বা সেই বাজেটে নয়ছয় হয়েছে কিনা, সব কিছু মিলে কিন্তু আজকে দুর্নীতি দমনের কমিটির যে সদস্যরা এসেছেন তারা আলোচনা করছেন। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখতে হচ্ছে, বিসিবিতে কিন্তু বেশ কিছুদিন আগে নতুন বিসিবি সভাপতি আসার পরে একটা কিন্তু আমরা সংবাদ দেখতে পেয়েছিলাম যে বিসিবির কিছু নথি চুরি হয়েছে, একটা সিসিটিভি ফুটেজ কিন্তু লিক হয়েছিল, সেখানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস মিসিং হয়েছে কিনা সেই বিষয়গুলো এই কমিটি খতিয়ে দেখবে কিনা সেরকম কিন্তু একটা বিষয় রয়েছে। আমরা হয়তো বা একটু পরে তারা হয়তো আমাদের সাথে ব্রিফিং করতে পারে, সেখানে তাদের কাছে জানতে চাইবো তারা আসলে মূলত কী কী বিষয় নিয়ে আলোচনা করেছে এবং কী কী বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছে। জি মামুন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। মানবতাবিরোধী অপরাধের জন্য মামলায় গ্রেপ্তার এই ৩ জনকে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছরের ৫ই আগস্ট আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন দেয়া হয়। এই মামলায় তদন্ত প্রায় শেষ পর্যায়ে বলে জানানো হয়েছে প্রসিকিউশন থেকে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীদের একাংশ। রবিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এদিকে সোমবার রাতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। এছাড়া আগামী ২রা মে হল খোলা হবে এবং ৪ঠা মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। এই বহিষ্কৃতদের তালিকায় আন্দোলনরত শিক্ষার্থীদের নাম থাকতে পারে দাবি করছেন শিক্ষার্থীরা। বহিষ্কৃতদের নামের তালিকা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা। আমাদের উপরে হামলা হয়েছিল, সেটার বিচারও আমরা পাই নাই। জোর করে হল ভেকেন্ট করে দেওয়া হয়েছিল। তারপর আমরা হল খোলার জন্য, আপনারা জানেন যে 13 তারিখে ক্যাম্পাসে এসেছিলাম, আমাদের হলে ঢুকতে দেওয়া হয় নাই। আমাদের আন্দোলনকারীদের উপরেই হচ্ছে গিয়ে যদি বহিষ্কারাদেশ চাপিয়ে দেওয়া হয়, স্বাভাবিকভাবে আমরা সেটা মানব না। যদি এমন কোন সাধারণ শিক্ষার্থী, নিরপরাধ শিক্ষার্থী যারা তাদের ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছে, তারা যদি কোনো হয়রানির শিকার হয় কিংবা তাদের বিরুদ্ধে কোনো শাস্তি যদি আসে, তাহলে আমরা কেউ মেনে নেব না।
দর্শক, শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে আরও জানতে কুয়েট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, আবাসিক হল খোলার দাবির বিষয়ে কি বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আমাদেরকে জানাবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিন্ডিকেট সিদ্ধান্ত, সবার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করছে এবং এই কার্যক্রম চলছে অনুরূপভাবে। সাধারণ শিক্ষার্থী যারা ছিল আন্দোলন, তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিশেষ করে দুপুর 12টায় যে বিক্ষোভ মিছিল করার কথা ছিল, সেই বিক্ষোভ মিছিল তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এখানটায় শিক্ষার্থীরা রয়েছেন। আমরা কথা বলবো সাধারণ শিক্ষার্থীর সঙ্গে। আসলে আপনাদের যে দাবিটা এখন কি দাবি করছেন আপনারা? এটা 6 দফা দাবি ছিল, আমরা 6 দফা দাবির প্রতি আমরা অনড় আছি। আপনাদের দাবির মধ্যে এখন কি দাবি করছেন আপনারা 6 দাবির পাশাপাশি? এখন আমরা স্যারদের কাছে যাচ্ছি যে আমাদের হলে তালা ভাঙার জন্য আমরা স্যারদের অ্যাপ্রোচ করব, যার মাধ্যমে স্যাররা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা হল তালা ভেঙে ফেলবো, না হলে আমাদের সেন্ট্রাল থেকে পরবর্তী কর্মসূচি আমাদের জানানো হবে। আপনাকে, আপনারা তো আন্দোলন করছেন, এখন কোন কোন দাবিতে আন্দোলন করছেন? আমরা এই সকল মিথ্যা মামলা এবং বহিষ্কার যে সকল, সেগুলো যাতে উঠায় নেওয়া হয় তার জন্য দাবি করছে এবং একই সাথে দ্রুত ভিত্তিতে আমাদের হলগুলো খুলে দেওয়ার দাবিতে, এবং একই সাথে আরেকটি দাবি যেটি হচ্ছে আমাদের যে আমাদের ভিসি তার যাতে বহিষ্কার, তাকে অপসারণ করা হয় সেই। ধন্যবাদ আপনাকে। আপনারা তো আন্দোলন করছেন, আসলে যে তদন্ত প্রতিবেদন করা হয়েছে সেটা কি আপনার সাথে কথা বলে করা হয়েছে কিনা? না, আমাদের সাথে কথা বলে করা হয়নি এবং তদন্ত প্রতিবেদনটা সরাসরি একপাক্ষিক এবং প্রশাসনের কাছ থেকে আমরা দেখতেছি সন্ত্রাসীরা প্রশাসনের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে, এবং আমাদের যে 22 জনের নামে মামলা দেওয়া হয়েছে তাদেরকে প্রশাসনের থেকে তথ্য নিয়ে তাদের বাবার নাম, তাদের যত তথ্য লাগে সবকিছু প্রশাসনের থেকে পাওয়া হয়েছে। এবং ক্যাম্পাসের যে সিসিটিভি ফুটেজ তাও আমরা সন্ত্রাসীদের কাছ থেকে দেখেছি। বিভিন্ন ফেসবুক পেজ থেকে তারা আমাদেরকে এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে, আমাদেরকে ভয় দেখাতে যাচ্ছে। আমরা এই তদন্ত প্রতিবেদন মানি না, আমরা নিরপেক্ষভাবে তদন্ত করে আমরা। এবং শিক্ষার্থী যে দাবি করছে, বিশেষ করে যে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে যে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে তারা মানছে না। বিশেষ করে তাদের যে দাবি এখন 2 দফায় দাবি তারা রূপান্তরিত করেছে। 6 দফা দাবিটি রয়েছে, বিশেষ করে হল খুলে দেওয়া এবং যে তালিকা, সে তালিকা প্রকাশ করা, সেই সঙ্গে 6 দফা দাবি অব্যাহত থাকছে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। জি আমিরুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, মিরপুরে বিসিবিতে একটি ব্রিফিং চলছে, ওখানে আমাদের এক সহকর্মী আছেন, আমরা সরাসরি সেখানে চলে যাব এবং আমরা জানি কিছুক্ষণ আগে এখানে একটি অভিযান পরিচালনা করেছিল দুদক। সেখানকার কি পরিস্থিতি, আমরা সবশেষ তার খবরটা তার কাছ থেকে জেনে নিব। দেখানো হয়নি, তো সেই হিসেবে এই যে টাকা সরানো বা আত্মসাতের ইস্যুটা এখানে আরো একটু বাড়তে পারে, বেশ কোটিও প্লাস হতে পারে। তো এটা আমরা এখন পর্যন্ত কনফার্ম হয় নাই, এটা রিলেটেড ডকুমেন্ট এখনো পাইনি হাতে। এটা ডকুমেন্ট পেলে অ্যাকচুয়াল ফিগারটা আমরা বলতে পারবো। এটা অভিযোগের কথা আমি বললাম, এটা নিয়ে কাজ করতেছে। এখানে তো 15 কোটি টাকা তো বরাদ্দ ছিল এই আসরের জন্য। হ্যাঁ, বরাদ্দ ছিল, বাট এরপরে খরচ দেখানো হয়েছে 25 কোটি। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি টাকা। হ্যাঁ, এটা আমরা অভিযোগের মাধ্যমে জানতে পারছি। আপনার একটু রেজিগনেশন শুনে নাম। আমি আল আমিন, সহকারী পরিচালক। আমি মাহমুদুল হাসান, সহকারী পরিচালক। আচ্ছা, আমরা একটু বিসিবির কাছ থেকে, যেহেতু তারা আসছেন, আপনাদের এই যে নথিপত্র দিচ্ছে বা আপনারা যে একটু ভাই ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গে থাকুন।